স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে নতুন বিমানবন্দর চালু করেছে আরব আমিরাত সরকার। দেশটির ফুজাইরা প্রদেশে নির্মিত এই বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা রুটে ফ্লাইট চান প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, এতে ভোগান্তি কমবে বিপুল সংখ্যক বাংলাদেশির। এছাড়া কার্গো বিমান চালু হলে লাভবান হবেন ব্যবসায়ীরাও। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রাতে বাস অন্তত ৭০,০০০ বাংলাদেশির পার্শ্ববর্তী খোরফা খান, দিব্যা, কালবা এলাকায় বাস করেন আরও ৩০,০০০। এছাড়া রাসাল খাইমা, আল কোয়াইন, আজমান, আলাইন ও শারজার কিছু অংশ ফুজায়রার কাছাকাছি। এসব অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা দেশে ফেরেন শারজা ও দুবাইয়ের বিমানবন্দর হয়ে। তবে এজন্য তাদের পাড়ি দিতে হয় প্রায় ১৫০ কিলোমিটার পথ। গেল মাসে উদ্বোধন হয়েছে ফুজাইরা আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও এখনও এই বিমানবন্দর থেকে ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়নি, তবে এরই মধ্যে এই এয়ারপোর্ট ব্যবহার করে ওমান হয়ে বাংলাদেশে আসছেন প্রবাসীরা। বলছেন, ভোগান্তি কমার পাশাপাশি কমছে তাদের খরচও। যদিও আসার কথা শুনিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ সহ নানা সংস্থার সাথে আলোচনা শুরু করেছে তারা। আমাদের এই বিমানবন্দর থেকে সালাম এয়ারলাইন্সের মাধ্যমে বর্তমানে যাত্রীরা ওমানের মাসকাট হয়ে চট্টগ্রাম ও ঢাকা যাচ্ছে। আমরা কিছুদিন আগে ফুজাইরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাসের সাথে সরাসরি ঢাকা রুটে বিমান চালুর বিষয়ে কথা বলেছি। ভালো সাড়াও পেয়েছি তাদের কাছ থেকে। প্রবাসীদের আশা, তাদের ভোগান্তির কথা চিন্তা করে শীঘ্রই বাংলাদেশ সরকার এই রুটে ফ্লাইট চালুর যথাযথ উদ্যোগ নেবে। যেহেতু আমাদের হাতে আর অন্য কোনো অপশন নেই, আমাদের যারা অত্র এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা এটাকে ব্যবহার করছেন। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, এখন মোটামুটি সুবিধা ভালোই দেখতেছি। প্রবাসীরা বলছেন, এই রুটে কার্গো বিমান চালু হলে লাভবান হবেন অনেক প্রবাসী ব্যবসায়ী, ফলে বাড়বে রেমিটেন্স প্রবাহ। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিক মুক্তির আগেই কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা মুজিব, মেকিং আ নেশন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রদর্শনীর আগে সিনেমার প্রেক্ষাপট এবং বিষয়বস্তু তুলে ধরেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, এই ছবিটির মাধ্যমে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর পাশাপাশি বাংলাদেশ বিনির্মাণের ইতিহাস তুলে ধরা হয়েছে। ৭১-এর গণহত্যা এবং ৭৫-এর নির্মম হত্যাকাণ্ড। সিনেমায় কাজ করার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া, চিত্রনাট্যকার অতুল তেওয়ারি। আরও বক্তব্য রাখেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান। প্রদর্শনী উপভোগ করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দর্শকরা। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে সদস্যদের মাঝে বইছে উৎসবের আমেজ। শুক্রবার অনুষ্ঠিত হবে সম্মেলন। আগামী 2 বছরের জন্য গঠন করা হবে কার্যনির্বাহী কমিটি। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। এরই মধ্যে নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের নেতৃত্বে নির্বাচনের সকল প্রস্তুতি সেরেছেন সংশ্লিষ্টরা। কুয়েতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠনটি দীর্ঘদিন ধরেই প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে রাখছে ভূমিকা। 2021 সালে বাংলাদেশের প্রেস ক্লাব কুয়েত গঠিত হয়। 2 বছর পূর্ণ হওয়ায় নতুন করে আগের কমিটি বিলুপ্ত করে সম্মেলন আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ সেন্ট্রাল কমিটির উদ্যোগে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলিনে চট্টগ্রাম সমিতি ভবনে আহমদ রেজা খান ফাজেলে বেরলভি ও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদরির এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেম ও পিএইচডি গবেষক সাইফুল আজম বাবুর আল আজহারি। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হজরতুল মাওলানা জুবায়ের আহমেদ। পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ মঈনুল হক। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসেন, মাওলানা আতাউর রহমান, মোহাম্মদ আসলাম হাবিব, মাওলানা শফিউল আজম সহ অনেকে। এ সময় বক্তারা কোরআন ও হাদিস থেকে তাৎপর্যমূলক আলোচনা করেন।
আবারও অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। কর্তৃপক্ষ বলছে কাঁটাতারের বেড়া পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একদিনেই 700-র বেশি মানুষ জড়ো হয়েছেন সীমান্ত এলাকায়। অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণেই বাড়ছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, এমনটাই বলছে বিভিন্ন সংস্থা। এমনকি ডিটেনশন ক্যাম্পগুলো থেকে ছাড়া পাবার পর আবারও সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে এসব অভিবাসন প্রত্যাশী। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী এই নদীপথ ধরে আসছেন একের পর এক অভিবাসন প্রত্যাশী। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে মেক্সিকো হয়ে টানা কয়েকদিনের পথ পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীরা পৌঁছাচ্ছেন মার্কিন সীমান্তের কাছে। তবে কাঁটাতারের বেড়া পার হতেই তারা আটক হচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। কর্তৃপক্ষ বলছে বুধবার একদিনে 700-র বেশি মানুষ সীমান্ত পার হয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এভাবে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা উচিত নয়। ভেনিজুয়েলা, ইকুয়েডর, হাইতি থেকে মানুষ ছুটে আসছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। কর্তৃপক্ষের উচিত আমাদের পার হতে দেয়া। উন্নত জীবনের অধিকার সবারই আছে। আমরা প্রচণ্ড ক্লান্ত, ক্ষুধার্ত। এর আগেও আমি সীমান্ত পার হবার চেষ্টা করেছিলাম, কিন্তু কাঁটাতারের বেড়া পার হবার সময় আটক হই। পরে কর্তৃপক্ষ আমাকে ফেরত পাঠায়, কিন্তু বিভিন্ন কারণে আমরা বাধ্য হয়ে সীমান্ত পার হবার চেষ্টা করি। অভিবাসন বিষয়ক সংস্থাগুলো বলছে বৈধভাবে অভিবাসীদের প্রবেশের উপর কড়াকড়ি আরোপের কারণে বাড়ছে এই অনুপ্রবেশের চেষ্টা। এর পাশাপাশি ডিটেনশন ক্যাম্পগুলো থেকে ছাড়া পাবার পর আবারও সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তাদের বড় একটি অংশই ক্যাম্পে আটকা ছিলেন। বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করলেও দীর্ঘদিন ধরেই তারা অপেক্ষমান, ফলে বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিচ্ছেন। এরই মধ্যে ক্যাম্পে আটকা থাকা বহু অভিবাসন প্রত্যাশীকে মুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এই মুহূর্তে তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এর আগে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থলপথ হিসেবে আখ্যা দেয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। গেল বছর অবৈধভাবে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে 1,500 মানুষের প্রাণহানি এবং নিখোঁজের খবর জানায় কর্তৃপক্ষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের বিচারাধীন বিষয়ে বিতর্ককে অভ্যন্তরীণ হস্তক্ষেপ মনে করে বাংলাদেশ। বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বিরুদ্ধে কেউ অপপ্রচার চালালে বাংলাদেশও বসে থাকবে না বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। প্রশ্ন পেলে আমরা আনন্দিত হব। 17 সেপ্টেম্বর জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। সবকিছু ছাপিয়ে এতে উঠে আসে ইউরোপিয়ান কাউন্সিলে বাংলাদেশের বিরুদ্ধে বিতর্ক প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী ও তার ডেপুটি দুজনেই বলেন এসব বিষয় আমলে নেয়ার সুযোগ নেই, কারণ এগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করে ঢাকা। তবে এটা দুঃখজনক, কারণ ওরা বক্তব্য অনেক ক্ষেত্রে দেন কারো লোকে প্ররোচনায়, কেউ ইনিশিয়েটিভ নেয় ওনাদের বক্তব্য দেওয়ার জন্য। লেট দেম ডু দেয়ার বক্তব্য। আমরা ভালো কাজ করলে না, আমাদের ইন্টারনাল কোনো অ্যাফেয়ার্স এবং সেটাও আবার আদালতে বিচারাধীন, এই ধরনের কার্যক্রমে আশা করি ইউরোপিয়ান পার্লামেন্ট ইন্টারফেয়ার করবে না, ইউরোপিয়ান কাউন্সিল এটা আমলে নেবেন না। দিস ইজ ইন্টারফেয়ারেন্স এবং আশা করি কমন সেন্স উইল প্রিভেল। আমরা একদিক থেকে অবশ্যই এটা আমলে নেব যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, এরকম কোনো কার্যক্রম হলে তো আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারি না। মন্ত্রী জানান কোনো মামলা বন্ধের ক্ষমতা নেই সরকারের। ডক্টর ইউনূসের পক্ষে কথা বলার জন্য এখনো কেউ যোগাযোগ করেনি বলেও জানিয়েছেন ডক্টর মোমেন। বিদেশি বড় বড় পণ্ডিতরা, নামি দামি লোকরা, তারা পুরোটা জানেন না, কেস সম্পর্কে তারা জানেন না। না জেনে বলছেন কেসটা বন্ধ করে দেন। সরকারের কোনো ক্ষমতা নাই কেস বন্ধ করার, 1 নম্বর। 2 নম্বর হলো আইনের শাসন মানতে হলে সরকারের কোনো ক্ষমতা নাই হঠাৎ করে আপনার কেস বন্ধ করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান 22 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইটাও সম্ভাবনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। লিবিয়ায় বন্যা দুর্গতদের মানবিক সহায়তায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর একটি C-130J কার্গো বিমানে ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ সামগ্রী হিসেবে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবন রক্ষাকারী ওষুধ পাঠিয়েছে। বিমানটির আগামী 17 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশ এয়ারলাইন্স আবারও চালু করেছে ঢাকা গুয়াংজু রুটে শিডিউল ফ্লাইট। 148 জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত 10:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যায়। চীনের স্থানীয় সময় ভোর 4টায় পৌঁছবে ফ্লাইটটি। এর আগে সন্ধ্যায় বিমানবন্দরের ফ্লাইটটি উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম। বিমানের কাছে আমরা আশা করি যে আমাদেরকে ভালো সার্ভিস দেবে, যাতে ফ্লাইট শিডিউলগুলো ঠিক থাকে এবং আমাদের লাগেজের যাতে ক্ষয়ক্ষতি না হয়। টাইম যদি শিডিউল যদি সঠিক রাখে তাহলে আমাদের চলাচল করতে সুবিধা হয়। গভর্নমেন্টের কাছে আমরা আশা করি যেন এটা কন্ট্রোল করে এবং এই জিনিসটা যেন ধারাবাহিকতা রাখে। আমাদের ওটিপি এখন অনেক ভালো আছে, তো সেই আস্থার কারণেই কিন্তু যাত্রীরা আমাদের কাছে আবার ফেরত আসছেন। তো আশা করি আমরা ভবিষ্যতে এটা মেনটেন করব। 1952 থেকে 2022 সিলন থেকে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেটের সব অর্জনের ঠিকানা শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম, যেখানে থরে থরে সাজানো লঙ্কানদের ক্রিকেট ইতিহাসের গল্প। 96 বিশ্বকাপ সহ মোট 150টি ট্রফি আছে এখানে। আছে টেস্ট ক্রিকেটের হল অব ফেম। 6টি ভিন্ন ডিজাইনের এশিয়া কাপের ট্রফির পাশাপাশি 2014 সালের টি-20 বিশ্বকাপের ট্রফিরও দেখা মিলবে এখানে। শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম, সিলন থেকে শ্রীলঙ্কা। 1952 সালের এমজে গোপালন ট্রফি থেকে 2022-এর এশিয়া কাপ ট্রফি। কি নেই এখানে? এক কথায় লঙ্কান ক্রিকেটের আদর্শলিপি থেকে শুরু করে মহাকাব্য, গোটা ইতিহাসের সংগ্রহশালা এই জাদুঘর। জাদুঘরে ঢুকতেই দেয়ালে লাগানোর বোর্ডে লেখা পুরো ইতিহাস, কোন সালে কি হয়েছে তার ছোট্ট রোডম্যাপ দেওয়া এখানে। ডান পাশে কাঁচের বড় বাক্সে রাখা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি। শ্রীলঙ্কার 5টি আন্তর্জাতিক স্টেডিয়ামের সংক্ষিপ্ত বর্ণনা। তার মধ্যে সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়াম ও পিসারা ওভাল রয়েছে তামিল ইউনিয়ন ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের অধীনে। বাকি 3টির নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সামনের কক্ষ থেকে ভেতরে পা ফেলতেই দেখা মেলে 6 ধরনের 6টি এশিয়া কাপ ট্রফির। 1986 সালে প্রথমবার শ্রীলঙ্কা জেতে জন প্লেয়ার এশিয়া কাপ গোল্ড লিফ ট্রফি, আর শেষটি ছিল গত বছর। এটা বিশেষ কারণ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এই ট্রফি জয় গোটা জাতিকে করেছিল উজ্জীবিত। মজার বিষয় হলো এশিয়া কাপের সবগুলো ট্রফি ভিন্ন ডিজাইনের। এশিয়া কাপ ট্রফির সারির পেছনেই আছে টেস্ট কর্নার। হল অব ফেম জুড়ে খোদাই করা আছে লঙ্কান জার্সিতে টেস্ট খেলা ক্রিকেটারদের নাম। আরেক ধাপ ভেতরে দেখা মেলে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ অর্জন 2014 আইসিসি টি-20 বিশ্বকাপ ট্রফি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সহ প্রায় 500 ট্রফি আছে লঙ্কানদের। এই মিউজিয়ামে আছে 150 ট্রফি, বাকিগুলো বোর্ডে। তবে এখানে আলাদাভাবে নজর কাড়বে একটা স্কোর বোর্ড, যার উপরে লেখা 96 চ্যাম্পস। সামনেই 1996-এর বিশ্বকাপ ট্রফি। শ্রীলঙ্কার ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন 1996 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের ট্রফিটাই সাজানো রয়েছে লঙ্কান ক্রিকেট মিউজিয়ামে। তবে শুধু এই অর্জনটাই নয়, এই অর্জন ঘিরে রয়েছে আরও হাজারো অর্জনের গল্প। সেই গল্প থরে থরে সাজিয়ে রেখেছে লঙ্কানরা এই ক্রিকেট মিউজিয়ামে, আর তা দেখে তাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে আসছে আর এগিয়ে যাচ্ছে তাদের ক্রিকেট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।